আমরা তা আপনাদের সামনে তুলে ধরি। মানুষ রাস্তায় নামে, আশ্বাস দেওয়া হয় তদন্ত চলছে, কিন্তু দিন গড়ায়, সপ্তাহ কাটে, মাস পেরোয়, বছর পেরোয়, অপরাধের মুখ পর্যন্ত দেখা যায় না। প্রমাণ জমা আছে, সাক্ষী খোঁজা হচ্ছে, রিপোর্ট পেন্ডিং। আর ঠিক তখনই প্রশ্ন ওঠে, তদন্ত কি চলেছে নাকি চাপা দেওয়া হচ্ছে? আর এই নিয়েই আজ আমি অনুষ্কা শুরু করছি আজকের হ্যান্ডস আপ। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ক্রিমিনাল লয়ার সৌম্যদীপ দাস। নমস্কার। নমস্কার অনুষ্কাদি। কোর্টে আসার পর এই যে বিচার প্রক্রিয়া, এই বিচার পেতে এত সময় কেন লাগে? অনুষ্কাদি, এই বিষয়টা নিয়ে যদি বলতে হয় যে কোর্টে এক প্রকার এই দীর্ঘসূত্রিতার কারণ কি বা বিলম্ব হওয়ার কারণ কি, প্রথমত কোর্টে একটা মানুষ আসার পর সেখানে যে আইনি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে কিছু টেকনিক্যাল গ্রাউন্ডে মানুষ অনেক সময় আটকে যায় এবং যে কারণে অনেক সময় মামলায় বিলম্ব হয়। কোন ক্ষেত্রে আমরা বিলম্বগুলো মূলত দেখে থাকি? আমরা দেখে থাকি যে একটা মামলা যদি আমরা ধরে নিই যে সে মামলাটা সাপোজ 10 বছর চলছে, সেই মামলার ওই সময়সীমার 65% সময়সীমা নষ্ট হয়ে যায় এভিডেন্স স্টেজে। এবং আমরা দেখি যে কোনো কোনো ক্ষেত্রে যেখানে মামলা কেস ফাইল হয়ে যাওয়ার পর চার্জশিট চলে আসার কথা, সেখানে চার্জশিট আসছে না। আমরা দেখি যে ফরেন্সিক রিপোর্ট, সে ফরেন্সিক রিপোর্ট দিতে বিলম্ব হচ্ছে। এছাড়া আরও বিভিন্ন টেকনিক্যাল গ্রাউন্ডে আমরা দেখে থাকি, অনেক সময় আমরা ম্যান পাওয়ারের অভাব দেখে থাকি, অনেক সময় আমরা তদন্ত প্রক্রিয়ায় আমরা বিলম্ব দেখে থাকি, যার ফলে ইম্প্যাক্টগুলো পড়ে একটা মামলায় মূলত বিলম্বের কারণ হিসেবে আমরা আইনজীবীরা প্রত্যেক দিনের যে প্র্যাকটিস তাতে আমরা প্রত্যক্ষ করে থাকি। একেবারে। এরপরে আমি যেটা জানতে চাইবো যে এই যে অতি দ্রুত পদক্ষেপ যদি না নেওয়া হয়, তাহলে তদন্ত কি আদৌ সঠিক পথে এগোয়? তুমি ঠিকই বলেছো। এটা যদি অবশ্যই দ্রুত পদক্ষেপ প্রত্যেকটা মামলার ক্ষেত্রে সমানভাবে নেওয়া জরুরি, কারণ দ্রুত পদক্ষেপ যদি মামলার ক্ষেত্রে আমরা না নিই, সেক্ষেত্রে অনেক সময় কি হতে পারে, ওই যে ঘটনা প্লেস অফ অকারেন্স, সেখানে অনেক সময় আমরা দেখতে পারি সেটা ট্যাম্পার হতে পারে, এভিডেন্স ট্যাম্পার হতে পারে, ম্যানিপুলেশন হতে পারে। সেই জন্যে আমরা যে কোনো ঘটনা ঘটলে অতি দ্রুততার সঙ্গে এবং সক্রিয়তার সঙ্গে যদি আমরা আইনি পথে সেই লড়াইটা করতে পারি, তাহলে অবশ্যই আমাদের সেই মামলায় স্বরূপভাবে আমাদের বিজয়ের যে জায়গাটা সেটা আরও বেড়ে যায় এবং সে মামলা আরও সুন্দরভাবে আমরা এগোতে পারি। একেবারে। আচ্ছা, এই যে এত অপরাধ, এই অপরাধের পরপরই দোষীরা যদি গ্রেফতার না হয়, তাহলে এই যে যারা দোষী বা যারা অভিযুক্ত, তারা কি সুযোগ পেয়ে যায় প্রমাণ লোপাটের? তুমি ঠিকই বলেছো অনুষ্কাদি। যদি অবশ্যই কোনো মামলা এবং সেক্ষেত্রে যদি গ্রেপ্তার না করা হয়, এবং অনেক ক্ষেত্রে গ্রেপ্তার হয়ে যাওয়ার পরেও আমরা দেখেছি যে যদি জামিন পেয়ে যায় পরবর্তীতে, সে যদি প্রভাবশালী হয়, সেক্ষেত্রে অবশ্যই একটা প্রমাণ লোপাটের জায়গা তৈরি হতে পারে। এবং প্রমাণ লোপাটের জায়গা যদি তৈরি হয়, সেটা অবশ্যই তার ইম্প্যাক্ট আমরা মামলার মধ্যে দেখে থাকি। এবং আমরা দেখে থাকি যে কোনো বিষয়ের ক্ষেত্রেই কোর্ট সবসময় বেল গ্রান্টের ক্ষেত্রে একজন ক্রিমিনাল লয়ার হিসেবে আমরা যখন বেল ফাইল করি, কোর্ট অবশ্যই বেল দেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু অবশ্যই পর্যালোচনা করে দেখে নেয় ওই ব্যক্তির সঙ্গে প্রভাবশালী তত্ত্ব কোথাও জড়িয়ে আছে কিনা। কারণ ব্যক্তি যদি প্রভাবশালী হয়, তাহলে অবশ্যই সেক্ষেত্রে একটা টেম্পার হওয়ার জায়গা থেকেই যায়, বা তার প্রভাব ওই মামলার উপর অবশ্যই পড়তেই পারে। এই যে পুলিশি তদন্ত, বা এটা এখানে আমি একটা বিষয় ইন্টারাপ্ট করি। অ্যাকচুয়ালি মানুষের ওপিনিয়ন কি, আইনের দৃষ্টিভঙ্গি এবং সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি, এটা একটু ডিফারেন্ট। কোন জায়গাতে আমি বলি, মানুষের মধ্যে একটা অবশ্যই ভাবনা চিন্তা আছে। আমরা অনেক সময় বলে থাকি জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। দেখুন, এটা যেমন ঠিক, তার সঙ্গে এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে, জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। আমরা যদি অতি দ্রুততার সঙ্গে কোনো মামলায় অতি তৎপরতা দেখিয়ে দিই, সেটাও কিন্তু মামলার সার্বত্তা নিয়ে প্রশ্ন তুলে দেয় অনেক বিষয়বস্তুতে। আমরা সেটা দেখেছি। আপনার মনে থাকবে এই যে তেলেঙ্গানা যে কাণ্ড আমরা দেখেছিলাম, পশু চিকিৎসক যে ধর্ষণ এবং খুনের মামলা অনুসারে, সেটাতে যদি তোমার মনে থাকে, তুমি একটু মনে করলে দেখবে যে এই ঘটনায় আমরা দেখেছিলাম যে 4 জন মূল অভিযুক্ত ছিল, তাদেরকে ঠিক ভোরের অন্ধকারে নিয়ে গিয়ে একেবারে কাক ভরে এনকাউন্টার করে দেওয়া হলো। এটা যদি চলতে থাকে, তাহলে অসুবিধা যেটা হবে, পুলিশ তার মধ্যে হিরোইজম খুঁজে পাবে। এবং আজকে এই ঘটনার ক্ষেত্রে অবশ্যই আমি ধরে নিচ্ছি যে তারা দোষী ছিল বা আইনি পথে এগোলেও তাদের সাজা আইনানুগ পদ্ধতিতেই হতো। কিন্তু যদি আমরা উল্টোটা ধরে নিই এবং কোনো কারণে যদি প্রভাবশালী তত্ত্ব এর মধ্যে আমরা খুঁজে পাই, সেক্ষেত্রে তো ওটা তার প্রভাব খাটিয়ে একজন নিরপরাধ মানুষকেও ওই জায়গায় দাঁড় করিয়ে তাকে ফাঁসিয়ে দেওয়ার জায়গা আমরা তৈরি করে দিচ্ছি নাকি? সেই জন্যই মানুষের আইনের প্রতি আস্থাটা তৈরি করে আইনি পদ্ধতিতে কার্যকলাপ চালানোটা বেশি বুদ্ধিমানের বিষয়।
একেবারেই খুব সুন্দরভাবে এই কথার উত্তর উনি দিলেন। এবং এরপরে আমি যেই প্রশ্ন করব তাহলে এই যে পুলিশি তদন্ত, এই পুলিশি তদন্তে বারবার সাক্ষী না পাওয়া বা বারবার করে প্রমাণের অভাব, এই কথাগুলো উঠে আসে, এর ফলে কি এই গোটা যে তদন্ত বা যে বিচার প্রক্রিয়া তার সমস্যা হয় না? আমি তোমাকে একটু আগেই আমার বক্তব্যের শুরুতেই যে বিষয়টা দিয়ে আমি মনে হলো শুরু করলাম, যে আমরা যে বিচার প্রক্রিয়া দেখি, এই বিচার প্রক্রিয়ার যে মেনলি 65% যে সময়টা, সে সময়টা কিন্তু নষ্ট হয়ে যায় এই সাক্ষীর পর্যায়ে বা এভিডেন্সের পর্যায়ে। আমরা অনেক সময় দেখি কোনো কারণে এভিডেন্স আসছে না, কোনো কারণে সেখানে পুলিশ নিজে খোদ সাক্ষী আছে, পুলিশ অ্যাপিয়ার করেনি। আমরা এটাও দেখে থাকি যে ফরেনসিক রিপোর্ট সেটা ঠিক সঠিক সময়ে এসে পৌঁছয়নি। আবার কখনো আমরা দেখে থাকি চার্জশিট, যেটা একটা মামলার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কোর্টের কাছে ঠিক সময় মতো এসে পৌঁছয়নি। যে কারণে অনেক সময় আমরা কোর্ট থেকে দেখেছি যে ঠিকমতো ঠিক সময়ে চার্জশিট পেশ না হওয়ার কারণে অনেক অপরাধী তারা জামিনও পেয়ে যায়। ঠিকই, একেবারেই তাই। কিন্তু এই যে আমরা যেটা জানি যে এই যে মামলার যে দীর্ঘসূত্রিতার ক্ষেত্রে এখানে ফাস্ট ট্র্যাক কোর্টই একমাত্র সমাধান। আমি আগে জানতে চাইবো যে এই কোর্ট কি, এই গোটা বিষয়টি আমাদের দর্শকদের কাছে আমি চাইবো যে যদি আপনি কিছু বলেন। একদম 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 তুমি অনুষ্কা দিয়ে একটা দুর্দান্ত পয়েন্ট নিয়ে আলোচনা আমরা করবো এবার। ফাস্ট ট্র্যাক কোর্ট অ্যাকচুয়ালি আমাদের এই যে আলোচনার আজকের মূল বস্তু, যে এই আইনি পথে যে দীর্ঘসূত্রিতা এবং বিলম্ব, সেটার কারণ কি এবং তার পরিত্রাণের উপায় কি, এটা যদি বলতে হয় তাহলে অবশ্যই আমাদের যে বিষয়টার উপর সর্বাগ্রে আলোকপাত করা উচিত সেটা ফাস্ট ট্র্যাক কোর্টের ফান্ডাটা। এই নাম শুনেই নিশ্চয়ই তুমি বুঝতে পারছো দ্রুত যাতে মানুষের কোর্টের মাধ্যমে বিচার ব্যবস্থা এবং তার বিচারটা যাতে তাড়াতাড়ি সেই কোর্টের মাধ্যমে পায়, সেই জন্যই ফাস্ট ট্র্যাক কোর্টের কাছে আসে মানুষ। তো এই ফাস্ট ট্র্যাক কোর্টের ফান্ডাটা ঠিক কি, এটা ছিল তোমার প্রশ্ন। তো এটা বলতে গেলে যদি আমরা একটু এর হিস্ট্রিতে যাই তাহলে আমরা দেখব যে প্রথম ফাস্ট ট্র্যাক কোর্ট 2000 সালে এটা স্টাবলিশ হয়। তো কিভাবে এটা স্টাবলিশ হলো? এটা আমাদের যে 11th যে ফাইন্যান্স কমিশন ছিল, ঠিক আছে, তো ওরা সেই সময় একটা উপলব্ধি করলো যে মানুষের মধ্যে এই যে একটা ডিলেটারি যে প্র্যাকটিস চলে, এটা সমাধানের উপায় ফাস্ট ট্র্যাক কোর্ট। তো তারা সেন্ট্রাল ফান্ডিং করলো, সেই ফান্ডিংয়ের ফলে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি হলো। 2000 থেকে 2005 সাল পর্যন্ত তার কার্যপ্রণালী এবং মানুষের কাছে মোটামুটি ফাস্ট ট্র্যাক কোর্টটা কি সেটা মানুষ চিনল বা জানলো। তো পরবর্তীতে যেটা আমরা দেখেছিলাম 2005 সালের পর আমরা দেখলাম যে ফাস্ট ট্র্যাক কোর্টে সেন্ট্রাল তার ফান্ড দেওয়া বন্ধ করে দিল এবং সেটা সুপ্রিম কোর্টে গেল। তখন সুপ্রিম কোর্টের নির্দেশে আবার নতুন করে সেটা চালু হলো এবং সুচারুভাবে চলতে থাকলো ফাস্ট ট্র্যাক কোর্টের যে পরিষেবাটা মানুষের জন্য। এরপর দেখলাম আমরা 2012 সালে আবার সুপ্রিম কোর্টে শরণাপন্ন হতে হলো। তখন সুপ্রিম কোর্ট যেটা বলল যে এই যে ফাস্ট ট্র্যাক কোর্ট, এই ফাস্ট ট্র্যাক কোর্টের যে যাবতীয় খরচ, সেই খরচটা রাজ্য সরকারকে এর টোটাল এক্সপেন্সেসটা বহন করতে হবে, এটা দেখলাম। তো সেটা যখন হলো সেই মুহূর্তে আমরা দেখলাম যে এই প্রত্যেকটা ট্রায়াল কোর্টে আমরা জানি যে সেশনস কোর্ট যেটা থাকে, তো সেশনস কোর্ট এবং ফাস্ট ট্র্যাক কোর্ট এই দুটো কোর্টকে চালানো রাজ্য সরকারের পক্ষে একটু ব্যয় সাপেক্ষ হয়ে গেল। সেই জন্য রাজ্য সরকার কি করলো, এমনিতে ম্যান পাওয়ার কম ছিল, রাজ্য সরকার কি করলো দুটোকে ইকুয়াল করে দিল এবং স্পেসিফিক্যালি তার আগেও এই সেশনস কোর্ট এবং ফাস্ট ট্র্যাক কোর্ট দুটোকে এক করে একই কোর্টে সেই দুটো চলতে থাকলো আমরা দেখেছি। এবং এটা নিয়ে আমরা দেখলাম যে নির্ভয়া কেসের পর আমরা দেখেছিলাম যে এখানে দিল্লির হাইকোর্টের একটা স্ট্রং ছিল। তারপর আমরা দেখেছিলাম যে ওখানের সরকার তাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন কোর্টে ফাস্ট ট্র্যাক পরিষেবা নিয়ে এলো এবং ফাস্ট ট্র্যাক পরিষেবা চলতে থাকলো, ঠিক আছে। কিন্তু আমরা যেটা দেখে থাকি যে মূলত আমাদের এটা নিয়ে বলতে গেলে যে বড় একটা গ্রাউন্ড চলে আসবে, এটা অবশ্যই এটা মানুষের সামনে নিয়ে আসা দরকার। আমি বলি তোমায় অনুষ্কাদি, বিষয়টা তাহলে তোমার একটু স্পষ্ট হবে। আলটিমেটলি প্রবলেমটা কি, মানে ঠিক গলতটা কোন জায়গায়, যার জন্যই যে আমরা বিলম্ব বা দীর্ঘসূত্রিতা যেটার জন্য আজকে আমরা আলোচনায় বসলাম, এই জিনিসটা কেন তৈরি হলো, এটা তো আমাদের মনে প্রশ্ন। তো আমরা দেখেছি যেখানে অনুষ্কাদি প্রত্যেক 1 মিলিয়নে অর্থাৎ প্রতি 10 লক্ষ মানুষের জন্য
আমরা যেটা দেখি বর্তমানে প্রায় 7.5 থেকে 8,000 ডক্টর আছে, সেখানে কিন্তু প্রতি 1 মিলিয়নে মানুষের পরিষেবা দেওয়ার জন্য জাজের সংখ্যা মাত্র 21 জন। ঠিকই, এটা সত্যি ভাবতে অবাক লাগে একেবারে। এবং এই যে বিপুল প্রেসার, আমরা ফাস্ট ট্র্যাক কোর্টের ক্ষেত্রেও আমরা এটা লক্ষ্য করেছি বা দেখেছি। এখন তো আমরা দেখেছি যে ফাস্ট ট্র্যাক কোর্টে যেগুলো খুব সিভিয়ার ক্রিমিনাল কেস বা পক্সোর ক্ষেত্রে আমরা দেখি, কিংবা কোনো সেক্সুয়াল অফেন্স এগেনস্ট ওমেন যেগুলো হয়, সেইগুলো আমরা ফাস্ট ট্র্যাক কোর্টে দেখে থাকি। কিন্তু এই ফাস্ট ট্র্যাক কোর্টের যে জাজ, মূলত আমরা দেখেছি যে সেশনস কোর্টের যে জাজ থাকে তাকেই অ্যাডহক করে ওখানে বসানো হয়। তো এটা একটা তার ক্ষেত্রে এক্সট্রা বার্ডেন। আর এমনিতেই এই যে আমরা দেখছি যে ফাস্ট ট্র্যাক কোর্টে বর্তমানে যে অতি ত্বরান্বিত পথে মামলা অগ্রগতি হওয়ার কথা, আমরা দেখতে পাচ্ছি যে ফাস্ট ট্র্যাক কোর্ট আসলেই ধীরে ধীরে দিনের পর দিনের পর্যালোচনায় এবং আমাদের যে অবজারভেশন তাতে আমরা দেখতে পাচ্ছি যে ফাস্ট ট্র্যাক কোর্ট আসলে দিনের পর দিন স্লো ট্র্যাক কোর্টে পরিণত হচ্ছে। একেবারে কিছু কিছু মামলার ক্ষেত্রে আমরা দেখছি অবশ্য যে সেটা 6 মাস থেকে 1 বছরের মধ্যে তার হয়ে যাচ্ছে সমাধান। আবার আমরা যেটা দেখি, যদি মোস্ট ট্রায়াল কেস দেখি, যে নির্ভয়া কাণ্ড নিয়ে আমরা আলোচনা করলাম, নির্ভয়া কাণ্ডের ক্ষেত্রে এই মামলা ফাস্ট ট্র্যাক কোর্টে যাওয়ার পরেও 10 মাস ফাস্ট ট্র্যাক কোর্টের জটিলতায় এই মামলা আটকে ছিল। আমি আসবো, আমি আবারও ফিরবো আলোচনায়। আমরা এই যে এই এত সুন্দরভাবে যে ফার্স্ট ট্র্যাক কোর্টে যে বিষয়টি উনি জানাচ্ছেন, এই যে যেই ক্ষেত্রে আমরা সমাধানের সূত্র খুঁজে পাই এই ফার্স্ট ট্র্যাক কোর্টে, এই বিষয়ে আমরা আবারও আলোচনায় ফিরবো। তবে এখন সময় ছোট্ট একটি বিরতির, ফিরছি বিরতির পর। অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, mydigitech.in, indiabricks.in, advodunia.com, দাওয়াতে কাশ্মীর আদিকন ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। স্বপ্নের বাড়ির সন্ধান করছেন? ব্রোকারের সঙ্গে ঘুরতে ঘুরতে ক্লান্ত? চিন্তা নেই, এবার একটা ক্লিকেই মিলবে আপনার স্বপ্নের বাসস্থান। আপনাদের স্বপ্নের বাসস্থানকে আপনার হাতের মুঠোয় নিয়ে এসেছে ইন্ডিয়া ব্রিক্স। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.indiabricks.in এ আর পেয়ে যান আপনার স্বপ্নের ঠিকানা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9831904288 এই নম্বরে। ইন্ডিয়া ব্রিক্স, আপনার স্বপ্ন পূরণের চাবিকাঠি। প্রতারণার শিকার হয়েছেন? বুঝতে পারছেন না কি করবেন, কোথায় যাবেন? আইনি জটিলতায় হয়রানির সম্মুখীন? চিন্তা নেই, যে কোনো আইনি জটিলতার সমাধান এক ক্লিকে। ফৌজদারি হোক বা সিভিল অথবা কর্পোরেট আইনি জটিলতা, যে কোনো জটিলতা কাটাতে যোগাযোগ করুন অ্যাডভোদুনিয়ার সঙ্গে। অ্যাডভোদুনিয়া প্রশিক্ষণ অভিজ্ঞ আইনজীবীদের দ্বারা আপনার মুশকিল আসানের একমাত্র ঠিকানা। শুধু তাই নয়, এই ঠিকানায় পেয়ে যাবেন জিএসটি, ইনকাম ট্যাক্স ফাইলিং এর মতো ঝঞ্ঝাট থেকেও মুক্তি। আমাদের ওয়েবসাইট www.advodunia.com, আমাদের ফোন নাম্বার 9395849144। আর দেরি কেন? সমস্যা সমাধানের রাস্তা খুঁজতে এখনই যোগাযোগ করুন অ্যাডভোদুনিয়ার সঙ্গে। নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে চান? সোশ্যাল মিডিয়ায় ইনকাম করবেন কিভাবে ভাবছেন? পাবলিক রিলেশন নিয়ে রয়েছে দুশ্চিন্তা? চায়ের থেকে নয়, এই বিষয়ে জানতে যোগাযোগ করুন মাইডিজিটেকে। মাইডিজিটেক আপনার সাধ্যের মধ্যে আপনার ওয়েবসাইট গড়ে তুলবে আকর্ষণীয়, পাশাপাশি আপনার ডিজিটাল মার্কেটিং এর সমস্যাও করবে সমাধান। সহজ উপায়, সহজভাবে সাধ্যের মধ্যে সাজাবে আপনার স্বপ্নের ওয়েবসাইট। এছাড়াও যে কোনো পাবলিক রিলেশনের মতো বিষয়ের সমাধানও পাবেন একই ঠিকানায়। যোগাযোগ করুন মাইডিজিটেক, আমাদের ওয়েবসাইট www.mydigitech.in বা যোগাযোগ করুন 6290349864 নম্বরে। বিনোদন থেকে বিজ্ঞাপন, মিউজিক ভিডিও থেকে ওয়েব সিরিজ, এন্টারটেইনমেন্ট জগতে এবার রেভলিউশন। নতুন মিউজিক ভিডিও এবং ওয়েব সিরিজের সম্ভার সাজিয়েছে অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। সংস্থার বিজ্ঞাপন তৈরিতেও অরিন মিডিয়ায় রয়েছে দক্ষ প্রোডাকশন টিম। ভিজিট করুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজ অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আধুনিক বিজ্ঞাপন তৈরি করাতে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আমাদের মেইল আইডি orinmusicbanglaofficial@gmail.com বা যোগাযোগ করুন 9395849144 এই নম্বরে।
অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট, ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার। কাশ্মীরে ওয়াজওয়ান থালি, মাটন রোগান জস। কাশ্মীরের খাবার খেতে ইচ্ছে করছে? যেতে হবে না সুদূর কাশ্মীরে। চলে আসুন কলকাতার ছোট্ট কাশ্মীর। দাওয়াতে কাশ্মীরে। অ্যাডিকন ম্যানেজমেন্ট, শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সেরা ঠিকানা। আমরা নিশ্চিত করি আমাদের প্রতিটি উদ্যোগ আপনার সব প্রয়োজনীয়তা পূরণ করবে। আমাদের কোর্সগুলি হলো বিজনেস এডুকেশন কোর্স, ব্যাংকিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোর্স, কর্পোরেট ট্রেনিং। অ্যাডিকন ম্যানেজমেন্ট, ইগনাইট ইউর ফিউচার। কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায় ভাবছেন কোন সাবজেক্ট গড়বে আপনার ভবিষ্যৎ? কি নিয়ে পড়লে মিলবে ক্যারিয়ারে সাকসেস? কোন সেন্টার গড়ে দিতে পারে আপনার ভবিষ্যৎ? সাকসেসফুল ক্যারিয়ার গড়তে কিভাবে নেবেন প্রস্তুতি, কোথা থেকেই বা নেবেন? সব উত্তর দেব আমি। আমার সঙ্গে দেখুন বৈঠক, প্রতি রবিবার ঠিক সন্ধ্যা 6টায়, শুধুমাত্র স্কাই নিউজ বাংলায়। বিশ্ব কূটনীতি গড়ে তোলে ইতিহাস, বিশ্ব দরবারে কোন চলে বাজিমাত। বিশ্বনীতির অন্তরালে লুকিয়ে কোন সমীকরণ? সহজ ভাষায় হবে কূটনীতির চুলচেরা বিশ্লেষণ, খোলামেলা সংলাপ, নির্ভরযোগ্য তথ্য এবং প্রভাবশালী বিশ্লেষণ। এই হলো বৈঠকের আসল অর্থ। দেশ থেকে বিশ্ব, রাজনীতি হোক বা কূটনৈতিক চাল, নেপথ্যের কারণ বিশ্লেষণ। বৈঠকে বিপ্লব। এলাম বিরতির পর, আবারও ফিরবো আলোচনায় এবং এরপরে যে প্রশ্নতে আসবো তা হলো এই যে রাজনীতির যে চাপ, এই চাপ কি তদন্তকে ইচ্ছাকৃতভাবে ধীর করে দেয়? অনুষ্কাদি, রাজনীতির চাপ অনেক সময় ইচ্ছাকৃতভাবে তদন্তকে আমরা দেখেছি যে তদন্তের উপরে প্রভাব পড়ে। অবশ্যই এটা নিয়ে কোনো আমার সংশয় নেই, এটা তোমার কথাটাকে আমি একদমই উড়িয়ে দিতে পারি না। আমরা অবশ্যই দেখেছি যে কোনো প্রভাবশালী ব্যক্তির ক্ষেত্রে তার মাথার উপরে যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের মদত থেকে থাকে, তাহলে সেই মদতপুষ্ট হয়ে অনেক সময় আমরা তার প্রভাব এই তদন্ত প্রক্রিয়ার মধ্যেই আমরা দেখতে পাই এবং সেটাই ফুটে ওঠে। এই যে চার্জশিট পেশের ক্ষেত্রে, চার্জশিট যে পেশ হলো সেটার পরে যে পুলিশের বিলম্ব হয়, সেক্ষেত্রে সময় লাগার কারণটা কি? অ্যাকচুয়ালি এই চার্জশিট পেশের ক্ষেত্রে যে পুলিশের বিলম্ব, একদমই তুমি একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুমি তুললে। একটু আগেই যখন আমরা আলোচনা করছিলাম, আমি যেটা বললাম যে 65% সময় যেমনটা আমরা দেখে থাকি যে ওই এভিডেন্স স্টেজের ক্ষেত্রে নষ্ট হয়ে যায় মূল্যবান সময়টা, ঠিক সেভাবেই আমরা দেখে থাকি চার্জশিট পুলিশ দীর্ঘদিন ধরে সেই মামলা ফাইল হয়ে যাওয়ার পরেও সেই চার্জশিট কোর্টের ক্ষেত্রে পেশ হয় না। তো জাজ তো আলটিমেটলি ওই চেয়ারটায় আবেগ নিয়ে বসে থাকে না, জাজ ওই চেয়ারটায় বসে থাকে সাধারণ মানুষকে তথ্য প্রমাণ এবং এভিডেন্সের উপরে বিচার দেওয়ার জন্য। কিন্তু সেটাই যদি জাজের কাছে ঠিকমতো এসে না পৌঁছায়, তখন সে মানুষটাও অপারক হয়ে যায়, তারও হাত ভাঙা। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে সিসিটিভি ফুটেজ থাকে, সেখানে অপরাধী, চিহ্নিত অপরাধী, কিন্তু তারপরেও সে গ্রেফতার হয় না, এমনটা কেন? অ্যাকচুয়ালি সিসিটিভি ফুটেজ থাকলে কোনো ব্যক্তিকে শনাক্ত করা যেমন সহজতর হয়, কিন্তু শনাক্তকরণের পরে সেই ব্যক্তিকে গ্রেপ্তারি বা তাকে তুলে আনা, এটার দায়ভার কিন্তু দেওয়া থাকে পুলিশ পার্সোনালের উপর। তো সেক্ষেত্রে যদি আমরা দেখে থাকি, অবশ্যই তোমার কথা আমি
যে কারণে তুমি বলছো আমি বুঝতে পারছি, আমরা বিভিন্ন কারণে দেখেছি যে সিসিটিভি ফুটেজ আমাদের সামনে এসেছে, কিন্তু আমরা দেখছি যে দীর্ঘদিন পেরিয়ে গেছে অথচ সেই ব্যক্তি গ্রেফতার হয়নি। এটা হওয়ার কারণটা আমি বুঝতে পেরেছি অনুষ্কাদি। তো এটার বেসিক্যালি কারণ ওই যেটা বললাম, অনেক ক্ষেত্রে তারা কোনো কারণে গা ঢাকা দিয়ে থাকে, সেটার জন্য তাদের ক্ষেত্রে আইডেন্টিফাই করতে একটু অসুবিধে হয়। তো অনেক সময় তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের টাওয়ার লোকেশন, বর্তমানে প্রযুক্তি অবশ্যই সময়ের সাথে সাথে প্রযুক্তির একটা অগ্রগতি হয়েছে, তো তার মারফতে আমরা ট্র্যাক করতে পারি। কিন্তু কোন সময় অবশ্যই কোনো প্রভাব থাকলে তার ইম্প্যাক্ট তো আমরা দেখেই থাকি, যে ছবি বা তাদেরকে চিহ্নিতকরণের পরেও তাদেরকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না, বা তাতে বিলম্ব একটা এটা তো হয়েই থাকে, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। একেবারে। এই যে ফরেনসিক রিপোর্ট, এই রিপোর্ট কি ইচ্ছাকৃতভাবে দেরি করা হয় নাকি সত্যি পরিকাঠামোগত সমস্যা রয়েছে, তার অভাব রয়েছে? অ্যাকচুয়ালি কোর্টে যে এফএসএল রিপোর্ট বা আমরা যেটা ফরেনসিক রিপোর্ট যেটা তুমি বলছো, সেটা কোর্টে পেশ করার ক্ষেত্রে এগুলো তো মূলত প্রথমত কোর্টে যে রিপোর্টগুলো আসে, এই রিপোর্টগুলো আসার আগে একটা এর যে জটিল একটা প্রক্রিয়া থাকে মেডিকেল সায়েন্সের, সেটা সম্পূর্ণকরণের পরেই অবশ্যই কোর্টে আসে। এবং হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে একটা পরিকাঠামোগত ত্রুটি থেকেই থাকে, সেটা অস্বীকার করার জায়গা নেই। তবে এখন বর্তমানে আমি দেখছি বিভিন্ন মামলার ক্ষেত্রে আমাদের এখানের পরিকাঠামোগত কোনো ত্রুটির আমরা সেভাবে কোনো অভাব লক্ষ্য করি না, যথেষ্ট উন্নত এখনের এই বিষয়ে পরিকাঠামোগত অবস্থা। কিন্তু অনেক ক্ষেত্রে ওই সেগুলো টোটালি ভেরিফিকেশন করে বা মেডিকেলি টোটাল এক্সামিন করে সেটা 100% কনফার্ম করে তবেই কোর্টের সামনে নিয়ে আসা উচিত। তো সেক্ষেত্রে যেটুকু সময় লেগে যায় আর কি, এটাই। একেবারে। তবে এবার সৌম্যদা একটা কথা বলবো, তা হলো যে এই যে আপনারা যে মামলার ডেট নেন, তারপরে আমরা দেখি যে আস্তে আস্তে ডিলে হতে থাকে, এবং এটা যে করার পরে এক্ষেত্রে আপনার মনে হয় যে মানুষের আস্থা থাকবে এমন? তুমি যে প্রশ্ন করলে, প্রশ্নে আমি মোটেই অপ্রস্তুত মনে করছি না নিজেকে, বরং আরো সাবলীলভাবে প্রশ্নের উত্তর আমি আমাদের দর্শক বন্ধুদের জন্য দিতে চাইবো। অ্যাকচুয়ালি যে বিষয়টা তুমি বললে, অবশ্যই এটা অস্বীকারের কোনো জায়গা নেই। আমরা বিভিন্ন প্রফেশনে, শুধু আমাদের প্রফেশনে নয়, অ্যাডভোকেসিতে নয় বা ইয়েতে নয়, আমরা দেখেছি। দেখো দিদি, অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রফেশনে তুমি কিছু মানুষকে দেখতে পাবে যারা অবশ্যই সেটা সংখ্যাটা একদম নমিনাল, তারা করাপশন করবে, তারা অসৎ উপায় অবলম্বন করবে, অবশ্যই এই সংখ্যা থাকে। এই যে তুমি যেটা বললে যে ডিলে প্র্যাকটিস বা অ্যাডজর্নমেন্ট, আইনের ভাষায় যেটাকে আমরা অ্যাডজর্নমেন্ট বলি, এটা যেটা আমরা তুমি বলছো যে তারিখের পর তারিখ, তারিখ পে তারিখ যে ফেমাস যে আমরা ডায়লগ জানি, এটা যেটা হয় সেটাই অ্যাডজর্নমেন্টের কারণেই হয়। তবে অবশ্যই আমি এ কথাটাই বলবো, তোমাদের মাধ্যমে আমি আমাদের দর্শক বন্ধুদের অবগত করতে চাইবো বিষয়টা নিয়ে, যে এই প্র্যাকটিস কিন্তু ওই গুটি কয়েক মানুষ করে থাকেন। এটা কিন্তু আমাদের প্রফেশনের যে মানুষের কাছে আজও ডাক্তারি এবং ওকালতি মানুষের কাছে যথেষ্ট নোবেল প্রফেশন, সেই ডিগনিটির জায়গা মেনটেন করে, সেটা কিন্তু সবাই করে না। এবং অবশ্যই যেটা আমি তোমাকে এ বিষয় নিয়ে বলতে গেলে বলবো, যে সময়টা নেওয়া এবং শুধু সময় নিয়ে নয়, আসল বিষয় হচ্ছে আমরা আইনজীবী হিসেবে যে তদন্ত আমাদের সামনে কোর্টের কাছে নিয়ে আসা হয়, সেই তদন্তের উপর বেশ করে আমাদের কাজ হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া এবং তাকে ন্যায় বিচারটা দেওয়ার জন্য আমাদেরকে আমাদের এন্ড থেকে 100% দিয়ে সেই মানুষটার জন্য লড়াই করা। একজন আইনজীবী হিসেবে শুধু নয়, একজন নীতিবোধ থেকে, একজন ব্যক্তি হিসেবে এই নীতিবোধ থেকে আমরা মানুষের কাছে দায়বদ্ধ। তো সেটা করতে গিয়ে আমি তোমায় বলবো, একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা এক্ষেত্রে বলতেই হয়। বিখ্যাত যে ইংলিশ জুরিস্ট, ওনার নাম হচ্ছে উইলিয়াম ব্ল্যাকস্টোন, উনি একটা কথা বলেছিলেন অনুষ্কাদি, যে একজন দোষী ব্যক্তির সাজা, মানে 20 জন, সরি আমি ভুল বলছি, 20 জন দোষী ব্যক্তি যদি ছাড়া পেয়েও যায়, তবু একজন নির্দোষ ব্যক্তির সাজা যেন না হয়। ভীষণ ইম্পর্টেন্ট বিষয়, ভীষণ ইম্পর্টেন্ট বিষয়। অবশ্যই সেই জন্যই আমাদের এই যে দীর্ঘসূত্রিতা নিয়ে আমরা আমাদের যে আলোচনায় বসেছি, অবশ্যই কিছু ক্ষেত্রে তার একটা সময় দেওয়ার প্রয়োজন আছে বলে আমি একজন আইনজীবী হিসেবে মনে করি। তবেই সেই জিনিসটা শেষ মুহূর্ত পর্যন্ত সেটাকে একজন মানুষ ডিফেন্ড করতে পারে। এবং এটা নিয়ে আমি আরও একটা বিষয় আমি বলতে চাইবো, আমরা দেখেছি রিসেন্ট বিভিন্ন যে মামলা নিয়ে এই সাম্প্রতিক কালে আমরা দেখতে পাচ্ছি একটা চর্চার বিষয়, আমরা কসবা ল কলেজে যে ধর্ষণ হয়েছে এবং গণধর্ষণ কাণ্ড নিয়ে আমরা দেখেছি। এর আগেও আমরা লক্ষ্য করেছি, যখন আমরা আরজিকর গণধর্ষণ এবং মার্ডার কাণ্ডে আমরা লক্ষ্য করেছি, এই যে মামলাটা ছিল, এক্ষেত্রে আমরা সবসময় সাধারণ মানুষের প্রবৃত্তি আমি বলে দিচ্ছি, মানুষ কিন্তু সবসময় ডিফেন্স লয়ারকে একটু কালিমা লিপ্ত করে বা গালিগালাজ করে আমরা দেখেছি। কিন্তু অনুষ্কাদি, তোমার মারফতে আমি আমার দর্শক বন্ধুদের যেটা বলতে চাইবো, এই যে ডিফেন্সে আমরা যে দাঁড়াই, এইটা কিন্তু আমরা আইন সিদ্ধভাবে এই ক্ষমতা আমরা কিন্তু পেয়ে থাকি। মানে আমরা যে ডিফেন্স করি, সেটা কিন্তু আমাদেরকে এই পাওয়ারটা দিচ্ছে সিআরপিসি।
আগে সিআরপিসির যে ওল্ড আইন ছিল ক্রিমিনাল প্রসিডিওর কোড, সেটা 303 সেকশন, এবং আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে বিএনএসএস, সেই বিএনএসএস এর যে 340 যে সেকশন, সেই সেকশন অনুযায়ী কিন্তু একজন দোষী বা একজন অভিযুক্ত ব্যক্তি, দোষী বলার থেকে এটা এই শব্দটা শব্দবন্ধ ব্যবহার করলে বোধহয় ভালো। আমরা দেখছি যে কিছু মিডিয়া অবশ্যই টিআরপি গেনের জন্য আমরা দেখে থাকি যে কোনো একটা ঘটনা ঘটলেই তাকে সরাসরি ধর্ষক শব্দটা তার ক্ষেত্রে প্রয়োগ করে দিচ্ছে, কিন্তু আমি বলবো যে এটা সাব জুডিশ ম্যাটার, তো যতদিন পর্যন্ত সেটা বিচারাধীন বিষয় এবং কোর্টের আন্ডারে আছে, তাকে ধর্ষণে অভিযুক্ত এই শব্দবন্ধটা ব্যবহার করলে বোধহয় বেশি মানানসই। অবশ্যই সেটা সাব জুডিস হয়ে যখন জাজমেন্ট আসবে আমরা তাকে ধর্ষক বলেই অভিহিত করব। এবং এটা নিয়েই যেটা বলতে গেলাম যে আমরা ডিফেন্স কাউন্সিল আমরা দেখেছি যে ওই আরজি করের কেসটাতে যখন সুপ্রিম কোর্টের বিশিষ্ট এবং বরিষ্ঠ আইনজীবী আমরা দেখেছি কপিল সিব্বল, উনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইভেন, তো ওনার ক্ষেত্রেও দেখলাম যে কথা ছড়াছড়ি চলছিল, কিন্তু মানুষ তো এটা বোঝে না যে একজন অভিযুক্ত ব্যক্তিরও তাকে ডিফেন্ড করার জন্য তার লয়ার দাঁড় করানোর ক্ষমতা আছে, এবং সেই ক্ষমতায় বলিয়ান হয়েই একজন আইনজীবী নিজেকে তাকে রিপ্রেজেন্ট করেন। তা না হলে তো বিচার চলবে না, তা না হলে ইকুয়ালিটি বিফোর ল থাকবে না। একেবারে এটাই। এই যে তদন্ত, এটা দীর্ঘ হলে আদালতে বিচার প্রক্রিয়া কি স্বাভাবিকভাবেই দীর্ঘ হয়ে যায়? অবশ্যই অবশ্যই, ভীষণ ভাইটাল। তদন্ত প্রক্রিয়া যদি দীর্ঘ হয়, কোনো কারণে তদন্ত প্রক্রিয়ায় দীর্ঘায়িত হলে, খুব ভাইটাল পয়েন্ট তুমি বললে, অবশ্যই বিচার প্রক্রিয়ায় একটা বিলম্ব অবশ্যই হতে পারে। তার কারণ তদন্তভার যাদের উপর দেওয়া থাকে পুলিশ অফিসার, তারা যদি তদন্ত করতে কোনো কারণবশত সময় বাড়ায় বা সময় আমরা দেখে থাকি যে সঠিক সময়ের মধ্যে সেটা কোর্টে পেশ না হয়, তাহলে অবশ্যই সে মামলা বিলম্ব হবে, এটা তো স্বাভাবিক। এটাই তো মানে আমরা দেখে থাকি। এবং শুধু তাই নয়, এই ঘটনার ক্ষেত্রে এবং সাম্প্রতিক অতীতের আমরা যে অতীতগুলো দেখেছি সেখানেও আমরা দেখেছি কোনো ক্ষেত্রে চার্জশিট দিতে দেরি হয়ে গেছে, সেক্ষেত্রে যেটা আমি একটু আগেই বলেছি জামিন হয়ে গিয়েছে, কোনো ক্ষেত্রে সঠিক সময়ে তদন্ত শেষ হয়নি, সেই অভাবে তার ল্যাচেস যেটা মানুষের সামনে এসেছে, মানুষের যে সাংবিধানিক রাইটস সেটা কাটেল হয়েছে, ট্যাম্পার্ড হয়েছে, এগুলো তো হতেই পারে। একেবারে। আচ্ছা, এরপরে যে বিষয় নিয়ে আমরা আগেও কথা বলছিলাম যে জামিন পাওয়ার পর এই অভিযুক্তরা কি প্রভাব খাটায় তদন্তে? অবশ্যই। অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে অন্তর্বর্তী জামিনের ক্ষেত্রে, যেমনটা তোমাকে আগেই বললাম অনুষ্কাদি, অন্তর্বর্তী জামিনের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে কোর্ট সমস্ত কিছু বিচার এবং পর্যালোচনা করে তার জামিন মঞ্জুর করে, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তি যদি কোনো কারণে প্রভাব তার থেকে থাকে, সে ওই যে মামলাতে প্রভাব খাটানো বলতে কোর্টের উপর তো উনি প্রভাব খাটাতে পারেন না, বাট যেটা করেন সেটা হচ্ছে যে এভিডেন্সগুলো যেগুলো থাকে বা যে সাক্ষী যারা থাকে তাদেরকে কোনো কারণে অনেক সময় প্রেসার ক্রিয়েট করা হয়, ভয় দেখানো হয়, এই বিষয়গুলো আমরা পরিস্থিতি ভেদে লক্ষ্য করে থাকি। একেবারে। এই যে তদন্তের যে দীর্ঘসূত্রিতা, যে বিষয় নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, এই দীর্ঘসূত্রিতার ফলে কি বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলছে না মানুষ, কি মনে হয়? অ্যাকচুয়ালি এই দীর্ঘসূত্রিতার জন্য বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলছে মানুষ। অবশ্যই মানুষের দিক থেকে সাধারণ দৃষ্টিভঙ্গিতে দেখলে বিষয়টা যথোপযুক্ত, এবং একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে মানুষ ন্যায় বিচার পেলে তাহলেই তার আদালতের প্রতি একটা আস্থা গড়ে ওঠে বলে আমি মনে করি। তবে এর সাথে সাথে আমাদের যেটা মনে রাখতে হবে দিদি, এন্ড অফ দ্য ডে যে কনস্টিটিউশনের তিনটে পিলার আমরা মূলত লক্ষ্য করে থাকি, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, সেখানে কিন্তু জুডিশিয়ারি সবার উপরে টপ। তো জুডিশিয়ারির প্রতি আজও মানুষের আস্থা আছে বলেই তো মানুষ দিনের শেষে একজন গরিব, একজন অসহায় এবং একজন নিপীড়িত মানুষ যখন দেওয়ালে তার পিঠটা ঠেকে যাচ্ছে, একজন অসহায় বৃদ্ধা যখন তার বেঁচে থাকার শেষ সম্বল তার মেয়েটাকে একেবারে রাস্তার মোড়ে কিংবা কোনো জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হচ্ছে, সে মানুষটা আদালতের দোরগোড়ায় এসে বিচার প্রার্থনা করছে, এবং সে মানুষগুলোকে বিচার দেওয়ার মাধ্যমেই, এই বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারার মাধ্যমে আমরাও নিজেদেরকে সত্যিই ধন্য বলে মনে করি যে মানুষগুলো আমাদের মারফতে যদি দিনের শেষে এন্ড অফ দ্য ডে একটু হলেও আমরা তাদেরকে এই প্রক্রিয়ায় যদি আমরা হেল্প করতে পারি, একজন আইনজীবী হিসেবে দিনের শেষে এর থেকে বড় সার্থকতা আমাদের জন্য কিছু নেই। একেবারে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে এসেছি, আমি ছোট করে একটু জানতে চাইবো, এই যে আমরা যেটা মিডিয়া চাপ বা মার্সি পিটিশন আমাকে বলছিলাম আমরা যখন গল্প করছিলাম, ঠিক ঠিক ঠিক, মার্সি পিটিশনের বিষয়ে তুমি আমাকে যেটা একটু আগে বলছিলে, তখন হয়তো আমরা বিরতিতে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, সেটা নিয়ে আমি বলতে চাইবো। এই মার্সি পিটিশন, তোমার প্রশ্ন ছিল যে মার্সি পিটিশনটা কিভাবে ইয়ে হচ্ছে, মানে আলটিমেটলি এর অ্যাপ্লিকেশনটা কি। তো দেখো,
মার্সি পিটিশনটা বেসিক্যালি কনস্টিটিউশন আমরা যদি দেখি তাহলে আর্টিকেল 72 আন্ডারে আমরা এটা রাজ্যপালের কাছে যখন ক্যাপিটাল পানিশমেন্ট বা ডেথ সেন্টেন্স ইয়ে করা হয় তখন কিন্তু আমরা এটা প্রেসিডেন্টের কাছে এই মার্সি পিটিশন আন্ডার আর্টিকেল 72 আমরা যেতে পারি এবং 161 আর্টিকেলের আন্ডারে আবার এটা আমরা রাজ্যপাল বা গভর্নরের কাছেও অ্যাপ্লাই করতে পারি এবং আমরা দেখতে পাচ্ছি যে 472 বিএনএসএস সেখানেও এই প্রভিশনটা রাখা হয়েছে বেসিক্যালি এই কারণে আমরা অনেক সময় লক্ষ্য করি যখন সাজা ঘোষণা হয়ে যায় বা আমরা দেখেছি যে ফাঁসির সাজার ক্ষেত্রে ক্যাপিটাল পানিশমেন্ট ঘোষণার পর এটা একটা শেষ সুযোগ থাকে যে তার নিজের ক্ষমা প্রার্থনা বা ক্ষমা ভিক্ষার জায়গা থেকে থাকে এই পিটিশনের মাধ্যমে সে তার ক্ষমা মঞ্জুর করার আবেদন রাষ্ট্রপতি বা গভর্নরের কাছে সে তুলে ধরে যদিও সেটা তারা ডিপেন্ড করে তাদের উপর এটা তাদের বিচার্য বিষয় অবশ্যই যে তারা ওটা অ্যাকসেপ্ট করবেন না রিজেক্ট করবেন আমি একেবারে শেষ আপনাকে অনুরোধ করব যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু লিগ্যাল অ্যাডভাইস এই ক্ষেত্রে এই যে দীর্ঘসূত্রিতা তদন্তের দীর্ঘসূত্রিতা এই বিষয়ে যদি কিছু বলেন অবশ্যই এই বিষয় নিয়ে আমি যেটা বলতে চাইবো যে মানুষকে আরো বেশি করে সজাগ হতে হবে এবং বেসিক্যালি মানুষকে আইনের প্রতি আস্থা রাখতে হবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে তার কারণ এটা নিয়ে বলতে গেলে আমরা দেখব শুধু সাধারণ মানুষ কেন একজন জেলবন্দি আসামি তারও যতদিন না পর্যন্ত তার বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে তার নিজেকে ডিফেন্ড করার কিন্তু একদম শেষ পর্যন্ত তার অধিকার আছে এটা নিয়েও একটা রিমার্কেবল আমরা জাজমেন্ট আমরা দেখেছি আমরা 1979 এর সুপ্রিম কোর্টের একটা রিমার্কেবল জাজমেন্ট এটা নিয়ে বলতে গেলে উঠে আসবে হুসিনারা খাতুন ভার্সেস স্টেট অফ বিহার এই জাজমেন্টে আমরা লক্ষ্য করেছিলাম যে যারা কয়েদি তাদের ক্ষেত্রেও এটা যে তাদের যে সাংবিধানিক রাইটস বা আর্টিকেল 21 এর যে ভায়োলেশন বা স্পিডি ট্রায়াল স্পেসিফিক্যালি তাদের জন্য আমরা এই জাজমেন্টে দেখেছিলাম যে স্পিডি ট্রায়াল এই যে আমরা আর্টিকেল আমরা কথায় কথায় আর্টিকেল 21 খুব বলে থাকি এটা এই যে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আমরা কথা বলে থাকি এই ফান্ডামেন্টাল রাইটস এর সঙ্গে সঙ্গে এই যে রাইটস অফ স্পিডি ট্রায়াল ইটস অলসো কনসিডার আন্ডার আর্টিকেল 21 is also considered under article 21 সো আমরা এই যে ফান্ডামেন্টাল রাইটস এবং এই যে মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে না ফেলা এবং মানুষকে এই যে কনস্টিটিউশনের যে 3 পিলারের টপে জুডিশিয়ারি এটার উপরে মানুষের অবশ্যই আস্থা রাখতে হবে এবং সেই জন্যই শুধু আস্থা রাখলেই হলো না এই আস্থাটার ফলেই ইফ জাস্টিস সার্ভ ইন এ টাইম বাউন্ড ম্যানার এটা কিন্তু অবশ্যই আমরা যারা বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাদেরকেও মাথায় রাখতে হবে তাহলেই একজন মানুষ সুবিচার এবং ন্যায় বিচার পাবে বলে একজন আইনজীবী হিসেবে আমি মনে করি অসংখ্য ধন্যবাদ সৌম্যদা আপনাকে এবং এখনকার আলোচনা এ পর্যন্তই আমরা আইনের নানা রকম বিষয় নিয়ে এই শোতে অর্থাৎ এই হ্যান্ডসআপে আপনাদের কাছে তুলে ধরি এবং আপনাদের এই গোটা বিষয় নিয়ে কি মতামত তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং দেখা হচ্ছে পরের শোতে এখন আলোচনা এ পর্যন্তই দেখতে থাকুন স্কাই নিউজ বাংলা।